এবার কেঁচো সার তৈরি করার যে পদ্ধতি সেটা হচ্ছে প্রথমে আমাকে বাছতে হবে কোন কেঁচো আমরা দেব। সব কেঁচো দিয়ে কিন্তু কেঁচো সার হয় না। কেঁচো সার যেটা আমরা নেব সেটাকে আমি জানি না এখানে কি বলে, বাঘা কেঁচো না লাল রঙের হয় কেঁচো, হ্যাঁ লাল রঙের বড় হয়, সেটাকে এখানে বলে বাঘা কেঁচো বলে। তার একটা সাইন্টিফিক নাম আছে, তোমরা লিখে রাখতে পারো। এই কেঁচোটাই ব্যবহার হয় আমাদের দেশে এবং আমাদের রাজ্যে সাধারণত। সেটা হচ্ছে আইসেনিয়া, আই সরেয়া রস্যই আইসেনিয়া, দেখুন আইসেনিয়া প্রোটিটা, প্রোটিটা কয় রকলা ওকার কয় রশ্মি দয় আকার, এটা জাস্ট মনে রেখো। এইবার ষষ্ঠীদা আছেন আমাদের, ষষ্ঠীদা উনি হাতে কলমে ভার্মি কম্পোস্ট বানান, কেঁচো সার বানান, উনি বলে দেবেন একের পর এক ধাপে ধাপে কি করে এটা হয়। এবার যেটা বলার সেটা হচ্ছে একই সাথে কেঁচো সার দিলে আমাদের দুটো সুবিধা। একটা তো হচ্ছে আমরা জৈব সার দিতে পারছি, মাটির মধ্যে জৈব সার দিতে পারছি, যেটা খুব কম খরচে হচ্ছে, যেটা খুব কম খরচ, যেটা খুব কম সময়ে হচ্ছে এবং যেটা পরিমাণগতভাবে ভালো এবং উপকারী। একটা হলো এই দিক। আরেকটা হচ্ছে আমরা যেটা আজকে শিখবো ওয়েস্ট ম্যানেজমেন্ট, মানে এই যে কেঁচো সারে যে ব্যবহার করা হয় বিভিন্ন শাকসবজির খোসা, ফলের পাতা, বিভিন্ন যে আবর্জনা বা যে বজ্রগুলো যেগুলো আমরা ফেলে দিই বা পুড়িয়ে ফেলি, সেগুলো আমরা ফেলে না দিয়ে এই সারে ব্যবহার করতে পারি। তার মানে এর মধ্যে ওয়েস্ট ম্যানেজমেন্টের দিকটাও এলো, দুটো দিকে। তাহলে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা বজ্র পদার্থ সেটা আমরা ব্যবহার করতে পারলাম, আর একটা হচ্ছে আমরা কেঁচো সার দিয়ে জৈব সার তৈরিও করতে পারলাম। তো জৈব সার সরি কেঁচো সার বানানোর মূল কথা হচ্ছে কেঁচো সার বানানোর মূল কথা হচ্ছে খাবার দিতে হবে, কেঁচো সেটা খাবে, কেঁচো খাওয়ার পর কেঁচো মল ত্যাগ করবে, যে মলটা কেঁচো ত্যাগ করবে সেটাই হচ্ছে কেঁচো সার। এটা হচ্ছে ছোট্ট কথা, একদম পরিষ্কার। তো কেঁচো কি খায়? কেঁচো খায় হচ্ছে আমাদের যে বজ্র পদার্থ বলছিলাম, ফলের খোসা, তারপর পচা পাতা, গোবর, এগুলো দিয়ে আমরা যখন বানাই তার মধ্যে সেগুলো দিতে হয় কেঁচোর খাদ্য হিসেবে। কেঁচো সেগুলো খায় এবং খেয়ে মল ত্যাগ করে এবং সেখান থেকে কেঁচো সার তৈরি হয়। তোমরা যারা শিখছো এবং তোমরা যারা ভবিষ্যতে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট বানাতে চাও, প্রথম দু রকম ভাবে কেঁচো সার বানানো হয়। একটা বড় আকারে, যেটা ব্যবসায়িক ভাবে আমরা করি, যেটা কেঁচো সার বানিয়ে আমরা বাজারে বিক্রি করতে পারি। আর আরেকটা হয় ছোট টবের মধ্যে বা বাড়ির মধ্যে ছোট আকারে, হ্যাঁ আপনাদের ছোট ছোট আকারে। তার ফলে ছোট আকারে যেটা আমরা করি সেটা আমাদের ঘরে ব্যবহারের জন্য, কিন্তু বড় পিট করে চৌবাচ্চা করে বা সিমেন্টের যেটা বড় হয়, আমাদের তো সিমেন্টের না, আমাদের মাটি দিয়ে সেটা তো বড় আকারে, বড় লম্বায় আমরা 10 ফুট মতো 20 ফুট মতো, সেটা বড় আকার। তো সেই বড় আকারে যত বড় আকারে হবে কেঁচো তত বেশি দিতে হবে, তত বেশি জৈব পদার্থ দিতে হবে, তত বেশি ডালপালা গোবর এসব দিতে হবে। আর ছোট হলে সেই পরিমাণ অনুযায়ী ছোট। এবার কখন কি দিতে হবে, কতটা দিতে হবে সেটা ষষ্ঠীদা বলে। আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যখন আমরা কেঁচো সার বানাতে যাব, ভার্মি কম্পোস্ট বানাতে যাব, তখন প্রথম যেটা আমাদের নির্বাচন করতে হবে সেটা হচ্ছে জায়গা। কোথায় আমরা বানাবো? মাথায় রাখতে হবে এমন কোনো জায়গায় আমরা ভার্মি কম্পোস্ট বানাবো না, কেঁচো সার বানাবো না যেখানে সূর্যের আলো সরাসরি পড়ে। সেখানে যেন একটা ছায়া থাকে, মানে অন্ধকার থাকে। কারণ কেঁচো আলোতে বেরোয়, কেঁচো কেঁচোর যে বংশবিস্তার সেটা অন্ধকারে, সেটা খুব বেশি রোদে কেঁচো মরে যায় বা কেঁচো থাকতে পারে না। এই একটা জিনিস কথা রাখবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যখন আমরা এই ফলের খোসা, বিভিন্ন মানে যে সমস্ত শাকসবজি তার খোসা, এগুলো ছিলকা, এগুলো যখন আমরা দেব ওই টব বা ওই বড় পিটের মধ্যে, মাথায় রাখতে হবে তার মধ্যে যেন কোনো রকম রাসায়নিক পদার্থ না থাকে। অর্থাৎ কোনো কাঁচের গুঁড়ো, কাঁচের টুকরো, কিংবা ধরো কোনো প্লাস্টিক, এগুলো যেন না। এগুলো যদি থাকে তাহলে কিন্তু কেঁচো মরে। হ্যাঁ, লঙ্কা, ঝাঁজ জাতীয় জিনিস যেন না।
তাহলে কেঁচো খেলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কেঁচোকে বাঁচিয়ে রাখা, কেঁচো যেন না, কেঁচো করে গেলে সাপ। আর সত্যিটা একটা মানে কতদিন পর আমরা এরকম পুরো সারটা তৈরি হয়? একবার মানে 40 থেকে আবার কেঁচো যদি সংখ্যা বাড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো আবার 1 মাসের মধ্যে হয়ে যেতে পারে। কেঁচো সংখ্যাটার উপর নির্ভর করছে আর কি। মোটামুটি 40 থেকে 45 দিন। তো মোটামুটি 40 থেকে 45 দিনের মধ্যে আমরা কেঁচো সারটা পেয়ে যাচ্ছি। এবার আমরা কিভাবে দেবো সেই সারটা সেটাও সত্যিটা দেখিয়ে দেবে, কিন্তু বলে রাখছি সারটা যেটা সারটা ওপরে থাকবে, কেঁচো সার যেটা থাকবে সেটা ওপরে থাকবে, আর কেঁচোগুলো ভেতরে ঢুকে যাবে, তার অনেকগুলো স্তর আছে। তো আমরা এবার দেখি প্রশ্নগুলো কিছু কারো কিছু বলার আছে? যারা তোমরা প্র্যাকটিক্যালি করেছো হ্যাঁ, আমি প্রাইমারিতে বলে দিলাম, বলো বলো হাতে কলমে একটু দেখাবো। বলো। কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, যেই খাবারটা বেঁচে গেল আমাদের কাছ থেকে সেটা কি কেঁচো সার ইউজ করে দিতে পারে? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওই বুঝতে যে পারলাম। বাড়ির খাবারটা বা বেঁচে যায় না, সেটা করে সার হ্যাঁ, করে সেটা দেওয়া সেটা যায়। ব্যাপার, সেটা ব্যাপার। আরে মাছের কাটা বা মাছের এগুলো থাকে আমি যেগুলো একটু বলে দিই যে জল ছাই হোক কি ফলের আনাজের বা ঘাস পাতা পাতাই হোক, এগুলো কিন্তু সরাসরি দেওয়া যায় না। এগুলো আগে গোবর দিয়ে আগে দিতে হবে। মাখিয়ে দিতে হবে। তারপরে কেঁচো কাঁচা আবার কাঁচা নতুন গন্ধটা যেন করলে না তখন থাকে। কেঁচো ছাড়া যাবে, তাহলে কিন্তু কেঁচো ছাড়া যাবে না। কাঁচা গন্ধটা যেন না থাকে। হ্যাঁ। আচ্ছা না আমরা ভাতের খাবারের যে ডাল অংশগুলো ডাল ওইগুলো দেওয়া যায়, তুমি বলছো তো? আপাতত ভিডিওটা ভাত খেতে পার না যতক্ষণ পর্যন্ত ওটা কম্পোস্ট না হয়েছে। আচ্ছা। আমরা যেটাই দেবো সেটা পচিয়ে দেবো। পচিয়ে দিতে হবে। এই ভোজবাড়ির ডালগুলো, ভোজবাড়ির যে ডালগুলো বেঁচে যায়, সেই ডালেও তো সেই ব্যাকটেরিয়া পড়ে যায়। ওই ডালটা 3-4 দিন পর দেওয়া যায়, সরাসরি দেওয়া যায়। সরাসরি দেওয়া যাবে। এটা মাথায় রাখতে হবে, যেটাই আমরা দেবো সেটা আমরা পচা আগে পচিয়ে দিই, কারণ কেঁচো কিন্তু সলিড খাবার নিতে পারে। আচ্ছা হ্যাঁ, আর কোনো কোশ্চেন? আর কারোর কোনো প্রশ্ন আছে তোমরা তুলে দেবো। এতগুলো প্রশ্ন নেই। ভার্মি কম্পোস্টিং কখন বেটার হয় আর নর্মাল কম্পোস্টিং বেটার, আর কখন নর্মাল কম্পোস্ট বেটার নাকি ভার্মি কম্পোস্টিং? নরমাল কম্পোস্ট তুলতে পারছি। ভার্মি কম্পোস্টিং কখন বেটার হয় আর নর্মাল কম্পোস্টিং কখন বেটার হয় নাকি ভার্মি কম্পোস্টিং সবসময় ভার্মি নর্মাল? কম্পোস্ট করলে কি উপকার পাওয়া যায় আর নরমাল কম্পোস্ট করলে কি উপকার পাওয়া যায়, এটা হ্যাঁ। বলতে চাইছো তো? হ্যাঁ, আর কখন ভার্মি কম্পোস্টিং নর্মাল কম্পোস্টিং থেকে বেশি উপকারী আর নর্মাল কম্পোস্টিং কখন ভার্মি কম্পোস্ট থেকে বেশি উপকারী? আচ্ছা, নরমাল কম্পোস্টিং আমি এটাকে গোবর সার ধরতে পারি। কি গোবর সার? হ্যাঁ এবার যদি আমি গোবর সার ধরি, গোবর সারও একটা জৈব সার, কেঁচো সারও একটা জৈব সার, ঠিক আছে? জেনারেলি কিন্তু গোবর সারের ব্যবহারটা বেশি হয়, তাই তো, কেঁচো সারের তুলনায়। কিন্তু কেঁচো সারের মধ্যে কিছু কিছু কি বলে ওটাকে, নিউট্রিশিয়াস উপাদান যেরকম পটাশিয়াম, ফসফেট পরিমাণে বেশি হয়। সেই কারণে কেঁচো গোবর সার যতটা অ্যাপ্লাই করা হয় তার তুলনায় কেঁচো সার কম অ্যাপ্লাই করে বেশি ফল পাওয়া যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি গোবরের মধ্যে যেটা থাকে সেটা নাইট্রোজেন। কিন্তু নাইট্রোজেন থাকে গোবরের মধ্যে। কিন্তু কেঁচো যখন যখন পাইপের মধ্যে কাজটা তৈরি হবে, তার মধ্যে পটাশিয়াম, নাইট্রোজেন বলে সব কিছু থাকে আর কি। এটাই হচ্ছে পার্থক্য নর্মাল সার সঙ্গে কেঁচো সার। এটাই বড় একটা পার্থক্য। আর কিছু? আচ্ছা, ভার্মি কম্পোস্টিং এর ছায়াটা কিভাবে করে? এটা কালো কাপড় মোড়ার নাকি ছায়াতে রাখে নাকি খড় দেওয়া হয়? খড় দেওয়া হয়। খড় দিয়ে অনেক ক্ষেত্রে খড় দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে তো খড় দেওয়া হয়, তারপরে চটের যেগুলো ব্যবসায়িক ক্ষেত্রে হয়, যেগুলো বড় আকারের হয়, সেগুলোতে কিন্তু একদম ওপরের স্তরে খড় দিয়ে বিছিয়ে দেওয়া হয়। তার কারণ কি? খড় দিয়ে বিছিয়ে দিলে তার মধ্যে আর্দ্রতা থাকে, মানে ময়েশ্চার সেটা বজায় থাকে। তো ময়েশ্চার যত বজায় থাকবে তত কেঁচোর বংশবিস্তারে সুবিধা হবে। কেঁচো বেশি রোদ সহ্য করতে পারে না, তেমনি আমার বেশি জলও সহ্য করতে পারে না। হ্যাঁ, দুটোই একটা ঠিক বজায় রাখে। রাখতে হবে। হ্যাঁ, দুটোকেই ঠিক রাখতে হবে আর কি। অতিরিক্ত মানে যে রোদ হয় মরে যায়, সেই জন্যই খড় বিছিয়ে আর মাঝে মধ্যে জল ছেড়ে দেওয়া হয়। চটের বস্তা ভিজিয়ে চটের বস্তা দিয়ে দেওয়া উপরে যাবে। পিউরিটি খেয়ে নেবে। আর ভার্মি কম্পোস্টিংকে
এক একটা কেঁচো মিনিমাম 2 টাকা বা 3 টাকা করে দাম। এবার তুমি 20-22টা কেঁচো দিয়ে শুরু করতে পারো ছোট করে, বেশি পরিমাণে আমি পিট তৈরি করলে পরে চৌবাচ্চার মতো করলে পরে 1-200 মানে কেঁচো পরিমাণ দিয়ে তৈরি করতে পারো। এবার যত বেশি কেঁচো পরিমাণ মানে তুমি বাড়বে সেটা তোমার সারটা তত তাড়াতাড়ি তৈরি হবে। এটা মূল প্রশ্ন। এবার ব্যাপারটা হচ্ছে যতখানি আমরা ওই সবজির খোসা ছিলকা এগুলো দেবো সেই তুলনায় আমরা কেঁচো পাবো। এবার এবার ভার্মি যদি কম্পোস্ট হয়ে গেল, তুলনাটা বেড়ে যায় তাহলে গেলে আরো কিছু লাগে, যদি বেড়ে যায় কেঁচো বাড়িয়ে দেবো। কিন্তু আরো কিছু দেবে। যে কেঁচোগুলো বেঁচে গেল, মনে করো একটা ভার্মি কম্পোস্ট সার আমরা তুলে দিলাম, সেই কেঁচোগুলো আমরা আবার ব্যবহার করবো। আর ভার্মি কম্পোস্টিংয়ে কি কয়েকটা কমন প্রবলেম আছে? ভার্মি কম্পোস্টের কয়েকটা কমন প্রবলেম সাধারণত আসে আমরা যখন সতর্ক হয়ে করি না। অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্টের পিট বেড খুব সুন্দর বানান, কিন্তু আমাদের নিচে একটা ছিদ্র হতে পারে যাতে জলটা বেরিয়ে যেতে পারে। আমাদের মাথায় রাখতে হবে পিটে গোবর থাকুক, হাজারটা জিনিস থাকুক, কিন্তু কাদা যেন না, কাদা হবে না। এই জন্য জল ছেটানো হবে কিন্তু কাদা যেন না থাকে। তো অনেক ক্ষেত্রে কি হয়, নিচের ছিদ্রটা দিতে আমাকে ভুলে যায়, তার ফলে জলটা জমে থাকে, কেঁচো মরে যায়। 1 নম্বর এটা বড় একটা প্রবলেম। 2 নম্বর সত্যিটা কিছু প্রবলেম তুমি কি ফেস করেছো? না, আমি বলি আমার কোনো প্রবলেম নেই। আর পিঁপড়ে তো পিঁপড়ে ছাড়া গল্প তাছাড়া অন্য কোনো প্রবলেম নাই। আর এখানে চাল করে দিতে হবে। আছে আমাদের, যেটা হচ্ছে ডাউট পাখি, ওরা কিছু খেয়ে নেয় কিন্তু তার জন্য ঢেকে রাখে। ঢেকে রাখতে হবে। হ্যাঁ, মানে এক্সটার্নাল বাইরের থেকে এরকম অনেক কিছু আসতে পারে, সেটা কেঁচো খেয়ে নিতে পারে। তাদের থেকে বাঁচানোর জন্য আমাকে ফেন্সিং করে দিলাম বা ঘিরে রাখলাম। ঢেকে রাখা বা ঢেকে দেওয়া। এই সারগুলো কী দামে বিক্রি হয় মানে? সারগুলো কিভাবে বিক্রি হয়, কত দাম সার? আমরা তো এগুলো সার বিক্রি করি না, আমাদের এখানে প্রচুর গাছপালা আছে, আমাদের লেগে যায়। আমরা তো বিক্রি করতে পারি না। হ্যাঁ, এটা 30 টাকা কিলো। তবে কেঁচো সার এইসব কেঁচো, এগুলো সব বাচ্চা কেঁচো। দেখতে পেয়েছিস লাইন না নয়? এবার এই পিটটা দুভাবে করা যায়। এক সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নেওয়া করেছি কি নিজে দিয়ে আর কি, মাটিতেই চারিপাশে ইট গেঁথে দিয়েছি, ইট গেঁথে দেওয়ার পর প্লাস্টিক বিছিয়ে এটা করেছি। হ্যাঁ, ওনাকে জল চলে যাবে নিচে, কেঁচো তো মাটিতে তো চলে যাবে, সেই জন্য নিচে তো প্লাস্টিক পেরে দিয়েছি আর কি।